আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন দৈনিক প্রদীপ শিখার নিয়মিত আয়োজন। এখন আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। আসসালামু আলাইকুম। সত্য আর মিথ্যা দুই বন্ধু নদীর পাড় দিয়ে যাচ্ছিল। সত্যের একটু গরম লাগতেছিল, মিথ্যাকে বলল আমি একটু গোসল করুম, কিন্তু সাথে তো কোনো কাপড় চোপড় আনি নাই, সঙ্গে যা পরা আছে সেটাই, তুই একটু ওদিকে মুখ ঘুরা, আমি গোসল কইরা নেই। যে কথা সেই কাজ, সত্য কাপড় জামা খুইলা ল্যাংটা হইয়া নদীতে নাইমা গেল। এর মধ্যে করলো কি জানেন, মিথ্যা ওর কাপড়গুলো নিয়ে দিল দৌড়। সত্য ডুব দিয়ে ওইটা দেখে যে মিথ্যা তার কাপড় চোপড় নিয়ে দৌড়াইতেছে। সত্য ওই নদী থেকে ওইটা ওই মিথ্যার পিছনে ছুটতেছে, আর ওই যে দৌড়াইতেছিল সত্যের পিছনে আজও দৌড়াইতেছে, যার জন্য সত্য ল্যাংটা আজও ল্যাংটা। মিথ্যার কাছে তার কাপড় চোপড় তো মিথ্যা নিয়ে ভাইয়া গেছে। তো কেন কথাটা বললাম দেখেন, আমাদের ডাকসুর নির্বাচন হওয়ার পর অনেককেই বলতে শুনতেছি শেখ হাসিনার আমলে ওই যে একটা ইঞ্জিনিয়ারিং হইতো, শেখ হাসিনার ইঞ্জিনিয়ারিং সিস্টেমে এই নির্বাচনটা হাতে নিয়ে নিছে। এই যে বর্তমানে যারা ক্ষমতায় গেল, মানে পাশ করলো, নির্বাচিত হইল সবাই ভোটে, এই ভোটগুলার কোনো দাম নাই। একটা সত্যকে মিথ্যা বানাইবার জন্য কিছু লোক মাঠে নাইমা গেছে। ওরা এখন বলার চেষ্টা করতেছে এই নির্বাচনটা নাকি 8 মাস আগেই হয়ে গেছে। কে বলছে? দুদু সাহেব, যে 8 মাস আগেই এই দুই জায়গার নির্বাচন হয়ে গেছে, এখন তো শুধু ফল ঘোষণা করা হইল। ভাই এই কথাটার অর্থই বুঝি নাই আমি, বুঝছেন? আচ্ছা, 8 মাস আগেই যদি হয়ে থাকে এই কাণ্ডটা, যে নির্বাচনটা তারা হাতে নিয়ে নিছে, আপনারা নির্বাচনে গেলেন কেন? আমি বুঝি না। আসলে হয়েছে কি জানেন, উনাকে আমি ফলো করি, ভালো লাগে। উনি কিন্তু খুব গরম মাথার মানুষ, রেগে যায়, যেখানে ইন্টারভিউ দিতে যায় ওইখানেই কিন্তু বুঝছেন খেপে যায়। যদি উনাকে হোস্ট জিজ্ঞেস করে শিবির নিয়ে কোনো কথা বা জামাত ইসলাম নিয়ে কোনো কথা, তখনই ওনার মাথায় আগুন ধইরা যায়, ওইটা উনি নিতে পারে না। যার জন্য এই নির্বাচনের সত্যটা মেনে নিতে পারতেছে না। না মেনে নেওয়ার পিছনে কারণ সত্য ওই যে উলঙ্গ অবস্থায় আছে, তো বুঝছেন, তাকানো যায় না। ওনারা মুরব্বী তো এই জন্য তাকাইতে পারে না, কিন্তু ইয়াং জেনারেশন তাকাইতে পারে, সত্যকে মাইনা নিতে পারে। আপনাদেরও মাইনা নিতে হবে ভাই। এই যে আপনারা যেভাবে কটাক্ষ করেন, যেভাবে কথা বলেন, এই যে ফজলুল সাহেব, উনি দেখেন মুরব্বী মানুষ, কিন্তু ওনার কথাবার্তা সব কিছু কেমন যেন এলোমেলো এলোমেলো ভাই। উনি দেখেন শিবিরকে কটাক্ষ করার জন্য কটাক্ষ করলো নাকি জ্ঞান চর্চা করলো বুঝলাম না। আচ্ছা, ধৈর্য নিলাম জ্ঞান চর্চা। উনার জ্ঞানের গভীরতা কতটুক দেখেন। উনি শিবির নামটা কোত্থেকে আসছে এটার একটা ব্যাখ্যা দিছে। ওই যে যুদ্ধের আমলে 71-এ আল বাদার, আল শামস, রাজাকার ছিল না, তেমনি উনি আল শামস থেকে তালিবের শোটা নিছে, আল বদর থেকে ব নিছে, রাজাকার থেকে বসিন্না র নিছে। এইটা নিয়ে উনি শিবির বানাইছে। কি বলবেন আপনি? কিছু বলার আছে? কিন্তু এই কালের পোলাপান বাপেরে কয় হুক্কান, তারা তো মাইনা নিবে না। তারা এটা কাউন্টার দিছে, বুঝছেন, মেডিসিন দিছে, ওষুধ দিছে, যে রোগের যে ওষুধ ওইটাই তো দিতে হবে। ওরা তো পাক্কা ডাক্তার ভাই। এই আজকালকার পোলাপান জবাবটা কি দিছে জানেন? ফালতু থেকে ফ নিলাম, চিন্তা করেন, ফালতু থেকে ফ নিলাম, জাউরা থেকে বরিকার জ নিলাম, ফালতু থেকে ফ নিলাম, বরিকার জ নিলাম, কই থেকে? জাউরা থেকে। আরেকটা কি লাগবে? ল। ল কই থেকে নিছে জানেন? লুচ্চা থেকে। তার মানে কি দাঁড়াইলো? ফালতু থেকে ফ, জাউরা থেকে জ, লুচ্চা থেকে ল, ফজলু। এই যে কাউন্টারটা দিল, এটাকে ভাল লাগলো? আমার তো ভাই ভাল লাগে নাই। এত বড় একজন বীর মুক্তিযোদ্ধা, উনাকে এইভাবে কাউন্টার দিবে? কিন্তু উপায় নাই। ওই যে বললাম, আজকালকার পোলাপান বাপের কয় হুক্কান। হ্যাঁ ভাই, যে যেমন তাকে তেমন ওষুধ তারা দিয়া দেয়, যার জন্য এই সোশ্যাল মিডিয়াতে এইভাবে জবাব দেওয়া হয়। কি কাউন্টারটা দিছে চিন্তা করেন।
না দিয়া উপায় নাই ভাই। কারণ দেখেন ওনাদের আরেক নেত্রী ইদানিং দেখলাম, ইদানিং মানে কি আগে থেকেই দেখতেছি, গতকালও বলতেছে শিবির হচ্ছে রক্কাটা দল। আবার ওই একই কথা, ওনারা বোঝারই চেষ্টা করতেছে না। বর্তমান পৃথিবীতে যতগুলা দেশ আছে ওই দেশগুলা খুঁজা বাইর করতে পারবেন না এমন একটা মাফিয়া সরকার, যে মাফিয়া সরকারকে 5ই আগস্টে ওই পারে পাঠানো হইল। কেন গেল? ওই যে রাজাকারের নাতি পুতি বইলা যে কথাটা বলছিল, তারপরেই তো ভাই আগ্নেয়গিরির মুখটা ফাইটা গেল, বিপ্লব হয়ে গেল, তাই না? কিন্তু ওই কথাটা আবার কেন বলতেছে? বলার পিছনে কারণ আছে। কারণটা কি জানেন ভাই? দেখেন, ভারতের মোদিজি যখন গদিতে আসলো তখন উনি একটা বয়ান দিছিল, যে বয়ান দিয়া সারা হিন্দুস্তানের হিন্দুদেরকে এক কইরা ফেলাইছিল। হিন্দু খতরা মে হ্যায় বলছিল না? ওই এক ডায়লগে কিন্তু সব হিন্দু এক হয়ে গেল, কান খাড়া কইরা ফেলাইলো। কি ঘটনা? যে দেশের 80% মানুষ হিন্দু আর 20% মানুষ অন্য ধর্মের, সেই দেশেই কেন খতরামে থাকবে হিন্দু ধর্ম? এর জন্যই কিন্তু দেখেন ওনার দলের লোকজনরা ওই খতরা থেকে বাঁচার জন্য ওনার শাসন আমলে, উনি পরপর 3 বার ক্ষমতায় আছে, এই শাসন আমলে পুরো ভারতবাসী জানেন ভাগ হয়ে গেছে, কয়েকটা ভাগে বিভক্ত হয়ে গেছে। ওই যে পাঞ্জাবে কাজাকিস্তান, ওরা একরকম আলাদা ভাগ হয়ে গেছে। এদিকে দেখেন বিজয় থালাপাতি, উনিও কিন্তু সাউথ থেকে গর্জন কইরা উঠছে, মোদিজির এই শাসন মাইনা নিবে না, এই অন্যায় মাইনা নিবে না, হিন্দু খতরা মে হ্যাঁ এই রাজনীতি মাইনা নিবে না। এদিকে দেখেন ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা, বাংলা জায়গা উঠছে, জয় বাংলা স্লোগান দিতেছে। অরিজিনাল স্লোগানটা তাদেরই কিন্তু, যেটা আমরা নিয়ে আসছিলাম, তাদের স্লোগান তারা এখন ফেরত পাইছে, জায়গা উঠছে ভাই কলকাতা। এইভাবেই কিন্তু ভারতে কিন্তু চারিদিকে জায়গা উঠতেছে। কেন কথাটা বললাম? ওই যে হিন্দু খতরা মে হ্যায়, ঠিক একই রাজনীতি এই দেশে হয়েছে। 71 খতরা মে হ্যায়। হ্যাঁ, এই 71-এর পক্ষে আর বিপক্ষে কে কে আছে আর কে কে নাই, এই ভাগাভাগি নিয়ে আমরা বছরের পর বছর পার করতে করতে যুগ পার হইছি, 54 বছর পার হয়ে যেতেছে। তারপরেও কিন্তু ওই একই রাজনীতি বর্তমানে যেভাবে একটা বড় দলের বড় বড় নেতারা বয়ান দিতেছে, ওই একই রাজনীতি না? ওই একই কথা বলতেছে না? একটা শিবির ধর, এই কর সেই কর বলা হচ্ছে কিনা? কেন বলা হচ্ছে? কেন থামানো হচ্ছে না? উপর থেকে লিডার কেন বলতেছে না? তারেক রহমান সাহেব কেন তাদেরকে ধমক দিচ্ছে না? আপনারা অনেকে বলবেন উনি তো বারবার বলে কিন্তু কেউ তো শুনে না। কিন্তু আমি বলবো যে না 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 না, উনার বলার মধ্যে ভুল আছে। আপনারা খুব গভীরভাবে তাকান। উনি একটা স্লোগান দিছিল। কি স্লোগান? তরুণদের প্রথম ভোট, মনে আছে? ওই যে এইভাবে হাত তুলে বলছিল এবং সবাইকে বলছিল আপনারা বলেন তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক। এই স্লোগান দিছিল না? বাংলাদেশের পক্ষে হোক। এইখানেই রহস্য, এইখানেই রহস্য লুকায় রয়েছে। আর এই রহস্যের কারণেই সবাই বয়ান এমন, আর এই রহস্যের কারণেই সবাই কিন্তু ওই একই রকম বক্তব্য দেয়। এর মানে কি? বাংলাদেশের পক্ষে হোক, তরুণদের প্রথম ভোট, তার মানে এই দেশে বাংলাদেশের বিপক্ষে একটা দল আছে। এইটা বুঝায় না? এইটাই তো বুঝায়। তার মানে কি উপর থেকেই চায় এই ধরনের স্লোগান হোক, কারণ উনিও তো চাচ্ছে, নাইলে উনি এইটা কেন বলবে তরুণদের প্রথম ভোট বাংলাদেশের পক্ষে হোক? বাংলাদেশের বিপক্ষে কারা? এইটা বুঝা নিতে হবে আপনাদের। এই মুহূর্তে বাংলাদেশের বিপক্ষে ওই যে উনারা রাজাকার, আল বদর, আল শামস, যাদের প্রথম অক্ষর আইনা শিবির বানাইছে। আরে ভাই, শিবিরের দেখবেন ওই যে 5টা কোণা, ওনাদের মনোগ্রামের মধ্যে দেখবেন 5টা কোণা, ওইটা নিয়ে গবেষণা করেন। এই 5টা কোণা কি আমিও সঠিক জানি না, কিন্তু আমি চিন্তা করছি এইটা হইতে পারে ইসলামের 5টা স্তম্ভ। হ্যাঁ ভাই, ইসলামের 5টা স্তম্ভ, ওর জন্য 5টা কোণা শিবিরের মনোগ্রামের মধ্যে। খেয়াল করে দেখেন এই 5টা স্তম্ভ কি? ঈমান। হ্যাঁ, ঈমান আনতে হবে, আমার এক আল্লাহ, এক নবী, এটা আমাকে বিশ্বাস করতে হবে। মনে মনেও প্রশ্ন করা যাবে না এটা সত্য না মিথ্যা। যদি প্রশ্ন করেন নিজেকে নিজে, আপনি ঈমান চলে গেল। ওই ঈমান আনতে হবে। তারপরে কি? সালাত আদায় করা, নামাজ পড়া, তারপরে যাকাত দেওয়া,
তারপরে হজে যাওয়া, তারপরে রোজা রাখা, সংযম করা, এই যে 5টা স্তম্ভ, এই 5টা কোণা। আবার এমনও হইতে পারে 5 ওয়াক্ত নামাজ পড়ি আমরা, ওই 5টা কোণা এই জন্য দিছে। এইটা নিয়ে গবেষণা করেন, ওইটা না কইরা ওরা ওই যে শিবির হইল কেমনে সেইটা নিয়ে গবেষণা করলেন। আল শামস, আল বদর, রাজাকারকে নিয়ে আসলেন। ও ভাই, আপনারা বলেন, আমি যদি এখন কোনো আকাম করি কোনো মেয়ের সঙ্গে, এই বিচারটা কার হবে? আমার হবে না? আমারে ধইরা নিয়ে তো ঝুলাইবে। আমি যদি ওই কাম কইরা ওরে মাইরা ফেলাই, তাহলে আমাকে নিয়ে ঝুলাইব না? আমার এই দোষের কারণে, আমার এই পাপের কারণে আমার বউ বাচ্চা, আমার ছেলে মেয়েকে নিয়ে বিচার করবে? করবে না, তাই না? এইটাই তো বলে আইন। তোরা কি কারণে এদেরকে, এরা তো জন্মই হয়েছে ভাই 80-র পরে, এদের বয়স কত? 25। এই যে 2000 সালে জন্ম, 25-26 বয়সের ছেলে পেলেদেরকে আমরা বলি রাজাকার, আলবদর, শামস, এই শিবির ট্যাগ দিতেছি, আবার বলতেছি ওরা এগুলা করে। কেন ভাই এত হিংসা কেন, এত জেলাস কেন? সত্যকে সত্য বলতে অসুবিধা কি? আমার মাথায় কাজ করে না। কিন্তু আমার মাথায় কাজ না করলো আপনাদের মাথায় কাজ করতেই হবে। আপনারা বলেন না রাজনীতির শেষ কথা নাই। এই যে রাজনীতির শেষ কথা নাই, এটার মধ্যে ভাই পজিটিভ সাইডও আছে, নেগেটিভ সাইড হইলো এটা হইলো একটা ধান্দাবাজি কথা। হ্যাঁ, সম্পূর্ণ ধান্দাবাজি কথা, নিজের স্বার্থে নিজের মত চেঞ্জ করা, তাই না? এই জন্যই বলা হয় শেষ কথা নাই, রাজনীতির শেষ কথা নাই। আর পজিটিভ কি? পজিটিভ হইলো রাজনীতির শেষ কথা নাই মানে আমি আইসা আবার মিলাইতে পারি হাত। আমি তো আগেই বলছি রাজনীতির শেষ কথা নাই, এইটাই পজিটিভ। হাত মিলানো মানে বুঝছেন ডক্টর ইউনূস স্যার কি বলছে? মাইনা নিতে বাধ্য, যা লেখালেখি হয়ে গেছে জুলাই সনদপত্র, সবাইকেই মাইনা নিতে হবে। ওই যে উনি বলে না এবারে নির্বাচন হবে ঈদের মতো, আপনারা ঈদের উৎসব করবেন, উনি মিথ্যা বলে না। উনি মিথ্যা বলে নাই, কারণ ওই জুলাই সনদপত্রে সবাই যখন স্বাক্ষর দিবেন তারপরেই তো ঈদের উৎসব চলে আসবে। কেউ কি ঠেকাইতে পারবেন? মাইনা নিতেই হবে। যদি মাইনা না নেন কি হবে জানেন ভাই? এই বাংলাদেশে আর কখনো কোনো প্রতিবাদ হবে না। কোনো মা তার সন্তানকে প্রতিবাদ করার জন্য রাস্তায় পাঠাবে না। জুলাই গণ অভ্যুত্থানে দেখেন নাই, এক মা সবাইকে খাওয়াই দিতেছিল আর মুগ্ধ সবাইকে পানি দিচ্ছিল। সেম দেখেন নেপালও একটি মেয়ে সবাইকে পানি দিতেছে, সেও কিন্তু মেয়ে মুগ্ধ। এরকম মুগ্ধরা আর রাস্তায় নামবে না, কারণ এই জুলাই গণ অভ্যুত্থান ব্যর্থ হইলে সবাই বুঝা নিবে এই দেশের জন্য রক্ত দিয়া লাভ নাই, কারণ এই দেশের রন্ধ্রে রন্ধ্রে সবাই বেঈমান, এটাই প্রমাণ হবে। কিন্তু মিথ্যা যতই কাপড় নিয়ে দৌড়াক না কেন, সত্য ল্যাংটা, ওই ল্যাংটাকে মাইনা নিতে হবে। জুলাই গণ অভ্যুত্থান সফল হবেই, রাজনীতির শেষ কথা নাই, ওর মধ্যেই অনেক গ্যাপ রয়ে গেছে। আমরা চাই ওই শেষ কথা নাই সুযোগ নিয়া তারেক রহমান সাহেব আইসা হাত মিলাইয়া সবাই মিলা দেশটাকে সোনার বাংলা গইরা তুলবো। এই ছাড়া তো আর কিছু চাওয়ার নাই আমাদের সাধারণ জনগণের। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।